আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে একটি নতুন নতুন করে প্রেম গজিয়েছে। বিএনপি এখন জাতীয় পার্টির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ডাকসু নির্বাচন, একদিন পরেই ডাকসু নির্বাচন, এবং অনেকেই আশঙ্কিত, অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি হয়তো সৃষ্টির চেষ্টা চলবে, যেমনটি আমি গত কয়েকদিন ধরে দেখছি পুরো দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তো সব মিলিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় আলোচক, সাংবাদিক, কলামিস্ট, মেরিন ইঞ্জিনিয়ার যারা মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মিনার ভাই, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ কনক সারোয়ার ভাই। জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি। তো মিনা ভাই, ধরেন আজকে শিরোনামটা দিব ভাবছিলাম হচ্ছে মানে জাতীয় পার্টির প্রেমে পড়েছে বিএনপি। তো এটা লিখতে যে হঠাৎ একটা গান মনে পড়লো, অনেক আগের গান, ওই যে বাংলা সিনেমার গান সম্ভবত, যে প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় জাদু করেছে, এমন একটা গান সম্ভবত। তো এখন ধরেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নূরকে পুলিশ এবং সেনাবাহিনী বেধড়ক পিটিয়েছে, মারাত্মকভাবে আক্রমণ করেছে। আক্রমণের ধরন দেখে বোঝা যায় যে এটা একটা উদ্দেশ্যমূলক আক্রমণ। কারণ ধরেন নূর তো আর অপরিচিত কেউ না, মানে লাঠি চার্জ যদি হয় হয়তো একটা দুইটা আঘাত এসে লাগতে পারে, কিন্তু ইন্টেনশনালি টার্গেট করে নূরকে ঘায়েল করার চেষ্টা হয়েছে, কারণ একটি অরাজক পরিস্থিতি তৈরির সূচনা। এরপরেও জাতীয় পার্টি অফিসে আবার হামলা হয়েছে। তো জাতীয় পার্টি ধরেন গত 15 বছর ধরে ছিল আওয়ামী লীগের একেবারে দোসর। দোসর মানে কি, জাতীয় পার্টি মানে ঠেকা দিয়ে রাখছিল আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রেজিমকে, প্রতিটি নির্বাচন বলেন, প্রতিটি অপকর্ম বলেন। তো আমরা দেখছি যে বিএনপি হঠাৎ করে জাতীয় পার্টির প্রতি অনেক বেশি মানে প্রেম ভাবাপন্ন আর কি, এবং তারা বিবৃতি দিচ্ছে। আমি গত 5 তারিখে বিবৃতিটা যদি আপনাকে দেখাই, বিএনপি বলছে যে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিনির্মাণ বানান ভুল। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে ভাষা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। তো এগুলা পড়লাম, দর্শক সব পত্রিকাতে এই সংক্রান্ত নিউজ আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনি ধরেন স্বৈরাচারের দোসরকে আপনি এখন গণতান্ত্রিক ফ্লেভার দিতে বলছেন। বেগম খালেদা জিয়া প্রায় 6 বছর জেলখানায় ছিল, বিএনপির কোনো বিবৃতি দিয়েছে? তারেক রহমান 18 বছর ধরে দেশের বাইরে ছিল, জাতীয় পার্টি কোনো বিবৃতি দিয়েছে? মানে বেগম জিয়ার ব্যাপারে কোনো বিবৃতি পেয়েছি, কোনো প্রতিবাদ পেয়েছি? 15 বছরে যত গুম খুন হত্যাযজ্ঞ হয়েছে, আমরা কি জাতীয় পার্টির কোনো ধরনের কোনো প্রতিবাদ পেয়েছি? বরঞ্চ ভারতের প্রেসক্রিপশনে জিএম কাদের তাদের মতো করে চালিয়ে গেছেন। তো আপনি কি মনে করেন এই যে প্রেম প্রেম ভাব জাতীয় পার্টির জন্য বিএনপির, আপনার বিশ্লেষণটা কি একটু শুনি আমরা। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। আপনার এই যে শিরোনামটি, এটি রিয়েলি অর্থবহ, যদিও একটু হয়তো বিএনপি খুব রাগ করবেন আমাদের প্রতি, কিন্তু এটার উপায় নেই। এখন যদি আপনি যে কথাটা বললেন যে আসলে একটা কথা আছে, মানবাধিকার মানবের জন্যে, দানবের জন্যে না। গণতন্ত্রটা হলো হচ্ছে গণতান্ত্রিক যে শক্তির জন্যে। আপনি যদি এখন সেই হিটলারের পার্টির জন্য কান্নাকাটি করেন, ইউরোপ কি সেটা কি করবে? সেটা করবে না। এবং হিটলারের পার্টি আর আওয়ামী লীগ, জাতীয় পার্টিদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা সমস্ত কিছু, এই যে মনে করেন যে আওয়ামী লীগ কিসের সাপোর্টে এতদিন ছিল, তাদের কিন্তু একটা অবয়ব ছিল, একটা গণতান্ত্রিক অবয়ব, এটা অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে। আপনি যে অফিসিয়ালি বা লিখিত বা যে কোনো ইয়ার মাধ্যমে ডকুমেন্টারি সমস্ত কিছুই ছিল। তারা গণতান্ত্রিক দল ছিল, তাদের একটা বিরোধী দল ছিল, সবকিছু। কাজে এই সুযোগটা কি করে দিয়েছে? সেই সুযোগটা করেছে জাতীয় পার্টি। এখন কাজে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পাপের মধ্যে একটু হেরফের নাই, বরং আর একটু বেশি। কারণ তাদের সাপোর্টে আপনি যদি দেখেন 2014 সালের নির্বাচনে, ওই সময় কিন্তু সুজাতা সিং চলে আসছিলেন এরশাদকে চাপে নেওয়ার জন্য, অনেক নাটক হয়েছে। যেভাবেই হোক যে
সে দেখাচ্ছে যে না আমি এটা চাই না, কিন্তু তার দলেরই তার ওয়াইফ এবং অন্য তার ভাই তারা কিন্তু সেটার সাথে পার্টিসিপেট করেছে। তো এখন যদি মনে করেন এতে পাপের অংশ, যাদের পাপ কোনো ক্রমে আওয়ামী লীগের চেয়ে কম না। এখন বিএনপির জন্য যে কথাটা হলো, যার বিএনপি একটু সমস্যা হলো কি আমি জানি না, বিশেষভাবে এখন কোনো কিছু আপনি যদি যে কোনো কিছু করেন, আপনি পলিসি নির্ণয় করবেন, এগুলি আসলে একটু চিন্তা ভাবনা করে করা উচিত। আপনি যদি প্রশ্নের সম্মুখীন হয়, এমন না যে কিছু কিছু আছে যে যেটা ছিল আওয়ামী লীগের সময় ওরা যা করতো সেটাকে ইয়েস, ওদেরও কিন্তু একটা পরিষদ ছিল, বিভিন্ন অ্যাডভাইজার কাউন্সিল ছিল। এখন বিএনপির মধ্যে আমি জানি না কি মেকানিজমটা কাজ করে, এইসব কি করে আপনাদের এটা সংশোধন হওয়া উচিত। এই যে আপনার যে বিবৃতিটা দিলেন, এটা না দিলেও কি হতো, আপনারা যদি আপনাকে কেউ প্রশ্ন করতো তাকে আপনি উল্টা প্রশ্ন করতেন যে হিটলারের জন্য কে, হ্যাঁ আপনারা সারাক্ষণ ভয়ে থাকেন পশ্চিমা বিশ্ব কি বলবে বা বাইরের, এরা কিন্তু পশ্চিমা বিশ্ব কিসে প্রভাবিত, এতে ডাবল স্ট্যান্ডার্ড এভরি হয়। ওদেরকে প্রশ্ন করতে পারতেন যে ঠিক আছে আপনারা কি হিটলারকে কোনো সুযোগ দিবেন, হিটলারের কোনো পার্টি আজ থেকে 70-80 বছর হয়ে গেছে, এখনো যদি হিটলারের নাম নিয়ে কোনো পার্টি হয় বা সেটা তারা অ্যালাউ করবে না, তাহলে কি ওই গণতান্ত্রিক অধিকার ওদের নাই? কাজেই আপনারা দেশের মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে আপনারা যখনই জাতীয় পার্টিকে বলবেন জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া মানে কি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া, জাতীয় পার্টি আবার ফিরে আসবে। এখন এই যে মনে করে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, আবার আপনারা বলেন মব কালচার। তো এই মব কালচার তো যে জুলাই আন্দোলন ছিল সেটাকে আপনারা মব কালচার হিসাবে অভিহিত করবেন খুব শীঘ্রই মনে হচ্ছে। আর এই মব কালচার কিসের জন্য হয় একটু বুঝতে চেষ্টা করেন। এখন এই অভ্যুত্থানের পর বা বিপ্লব যেটাই বলেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না, এরপরে তো হলো সমস্ত কন্ট্রোলগুলি, এই মবের বা জনতার কন্ট্রোলগুলি পলিটিক্যাল পার্টির উপর আসা উচিত ছিল। আপনারা এটা আমি সবগুলি দলকেই বলবো, শুধু বিএনপি না, এখন জামাত ইসলামী বা অন্যান্য দল, আপনারা কেউ এই জনগণের আস্থাটি আপনারা নিতে পারেন নাই। আজকে যদি আপনাদের কথায় এই মব মুভ করতো, তাহলে তো এই যে মব কালচার কথা বলেন, আমরাও এগুলিতে হ্যাপি না। যে এই যে মনে করে মব কালচার, এটা আসলে একটা দীর্ঘক্ষণ থাকতে পারে না। এখন যদি হয় তাহলে যে কেউ মব তৈরি করে ফেলতে পারে, এটা কনক ভাই এটা একটা ঝুঁকিও রয়েছে। কিন্তু এই কাজটি কার ছিল? আপনারা কি করতে পারেন না, জনগণের যে একটা কি বলবে মাইন্ড ছিল, মনের ভিতরে যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, এগুলিকে অ্যাড্রেস করতে পারেন নাই। এগুলি অ্যাড্রেস করতে পারেন নাই বলে ছোট ছোট গ্রুপ বা ব্যক্তির উপর নির্ভর হয়ে পড়েছে। আমাদের অনেক ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছেন, ওদের কথায় মুভ করে ফেলে, কিন্তু আপনাদের কথাই করে না। এই কাজটা দরকার ছিল পলিটিক্যাল পার্টির। আপনারা এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমি বলবো। আপনারা কিসের, কারণ আপনারা জনগণের মনের কথা বলেন না। জনগণ এখন ভারতকে মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু আপনারা কেন জানি হয়তো ভারত বা ভারতের যে লেসপেন্সার যারা আছে তাদের প্রতি এক ধরনের প্রেম দেখান। এই কারণে মানুষ আপনাদেরকে আস্থা রাখবে কিভাবে? কাজে মব যে সৃষ্টি হচ্ছে এটার জন্য দায়ী আমাদের পলিটিক্যাল পার্টিগুলি। তারা দেখেন এখন সবচেয়ে বড়ই হয়ে গেছে। কনক ভাই যে আপনি হয়তো খেয়াল করেছেন, ইদানিং যেটা শুরু হয়েছে, এই যে আমরা যারা, আমি দেখেন মানে যারা এটা বলি যে এখন দিস ইজ নট দ্য টাইম, যে আপনাদের যে পারস্পরিক যে আপনারা ঝগড়া শুরু করেছেন বা পলিটিক্যাল যে কি বলবো যে এক ধরনের শত্রুতা এটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু এখন এটা টাইম না। অন্তত পক্ষে নেক্সট ইলেকশন, আমি বারবার বলেছি, আপনারা হয়তো বলবেন কেন আমি খেপে গেছি, হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাদের জ্ঞাতার্থে বলছি। আপনারা যদি খেয়াল করেন আমরা বারবার বলছি দিস ইজ নট দ্য টাইম। আপনাদের একটা গণতন্ত্রে, আমরা এখনো গণতন্ত্রে ফিরি নাই। গণতন্ত্র ফিরার আগেই আপনারা যে এই পারস্পরিক ঝগড়াঝাটি শুরু করেছেন, এটা একটা আতঙ্কের কারণ। এই আতঙ্ক থেকে আপনাদের উপর। জি বিনা ভাই, ধরেন গত 15-16 বছর বিএনপি জামাত একসাথে নিষ্পেষিত হলো আওয়ামী লীগের দ্বারা। মানে বিএনপি জামাত এটা একটা মানে গালি বলেন, ট্যাগ বলেন, সকল কিছুতেই বিএনপি জামাত। কিন্তু হ্যাঁ, একসাথে বানিয়ে ফেলছে। মানে হাসিনা পালায় যাওয়ার পরে কি পরিমাণ ইম্যাচিউর পলিটিক্যালি তারা, এই দুইটা দল, যে তারা দুজনের মধ্যে লেগে গেল কিন্তু। এবং ধরেন যে জামাত তার মতো করে মনে করলো যে আমি তো বিশাল ব্যাপার হয়ে গেছি, বিএনপি মনে করলো যে আমি তো বিশাল ব্যাপার হয়ে গেছি, আমি ক্ষমতায় যাব, জামাত বলতেছে আমি ক্ষমতায় যাব। এবং একজনের বিরুদ্ধে যেভাবে মানে মাঠে নামলো, এবং বিএনপি শুরু করলো সেই আওয়ামী ন্যারেটিভ সব আবার সামনে নিয়ে আসা শুরু করলো জামাতকে ঘায়েল করার জন্য। জামাত আবার বিএনপিকে ঘায়েল করার জন্য ওই তারাও আবার দুর্বল জায়গায় আঘাত করলো। তো মানে এই যে ইম্যাচিওর পলিটিক্যাল বৃহৎ দুইটা দল, এই দুইটা দলের সুযোগ, এবং ধরেন আমরা কিন্তু বলছি একটা বান্দা কিন্তু এতদিন জাতীয় পার্টির ব্যাপারে কোনো কথা উচ্চারণ করে নাই, না সরকারে না রাজনৈতিক দলে।
তো এই ইম্যাচুরিটির কারণটা কি বলেন তো? এই যে এতটা ইম্যাচুর কিভাবে হয় এত প্রবীণ প্রবীণ লোকজন রাজনীতির মাঠে? না, এইটা আপনার কয়েকটা কারণ এখানে আছে। আপনি যদি দেখেন যে আমাদের পলিটিক্যাল কালচারে এটা আমার কাছে মনে হয় যেটা হইছে যে টপ বস যে কথা বলে এর বাইরে কেউ কিছু বলতে চায় না। মনে করেন যেটা বলে আমি বসকে আগে দেখব বস কোনটা চায়। আমি ওই অ্যাডভাইসটাই দিব যেটা বসের মনোপুত হয়। বসের এগেইনস্ট এ যায়। সরি ফর দ্যা মানে এটা আপনাদেরকে আসলে ছোট করার জন্য না। এটা হয়ে আসছে আমাদের। এমনকি আপনারা এমন জামাতের হয়তো তাদের নাকি একটা শুরা পরিষদ আছে আমি জানি না। কিন্তু আউটকাম দেখে আমার কাছে মনে হয় না যে উনারা সম্মিলিত সিদ্ধান্তে কিছু করেছেন। যেটা যে হয়েছে কি যে আপনারা এমন কিছু বলেছেন। আগে জামাতের কথাটাই বলে নেই। হয়তো বলবেন যে আমি হয়তো ইদানিং বিএনপির উপর চড়াও হয়েছে। জামাতেরটা তাই আগে একটু বলতে হয়। যে আপনারা ১ম এ এমন কিছু বলেছেন। হ্যাঁ, আপনাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল। আপনারা জানেন বিএনপি একটা কোন আদর্শিক দল না, এটা ক্ষমতা কেন্দ্রিক দল। এখানে লোকজন আসে কিসের জন্য? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, মেয়র হওয়ার জন্যে। যখনই এগুলি আসে কিংবা তাদের সহকারী হয়ে কিছু সুযোগ সুবিধা নিবে এটার জন্য আসে। সত্যিভাবে যতই বলেন। এটা আপনারা ভালো জানেন। হঠাৎ করে আপনারা মনে করলেন যে বিএনপিকে পুরা একেবারে ফেরেশতা বানিয়ে ফেলতে হবে। এবং তাদেরকে এমন জায়গায় আঘাত করেছেন এটা আপনারা ভালোভাবেই দেখেছেন বিএনপির টপ নেতৃত্বের কিন্তু একটা ইচ্ছা ছিল কিন্তু এটা পারে নাই। কাজে দ্যাট ইজ দেয়ার উইক পয়েন্ট। আপনারা যে একটু দরদের সাথে জিনিসটা দেখার দরকার ছিল সেটা আপনারা দেখেন নাই। কাজে তাদেরকে ফিউরিয়াস বানিয়ে ফেলছেন প্রথম দিকেই। তারপর তারা করলো কি আপনাদের দুর্বল জায়গা কোনটা খুঁজে খুঁজে বের করলো। এই যে আসলে ন্যারেটিভটা যে আওয়ামী ন্যারেটিভ এসেছে তা না। ৭১কে নিয়ে জামাতের একটু দুর্বলতা আছে, দুর্বল পয়েন্ট আছে। কাজেই তারা ওখানে আঘাত করেছে। এখন তারপরে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, দুজনের তিক্ততা যদি দেখেন, আমি কারণ ২ টা গ্রুপের সাথে মোটামুটি যেহেতু আমাদের যোগাযোগ আছে, একজন আরেকজনের প্রতি মানে আওয়ামী লীগের প্রতি যে তিক্ত ছিল, ঘৃণা ছিল এর চেয়েও মানে ১০ গুণ বেশি। এবং এই যে মনে করেন আজকে জাপা সিনে এসেছে এই কারণেই। সম্ভবত এখন বিএনপিও চাচ্ছে যে তাদের জন্য বিরোধী দল হিসাবে কিন্তু জাতীয় পার্টি মনে হয় তাদের ইয়ার মধ্যে আছে, প্রেফারেন্সের মধ্যে আছে। কিন্তু এটাতে জানেন না এটা করতে গিয়ে আম ও ছালা দুটোই যাবে। আপনারা যদি আসলেই গণতান্ত্রিক আচরণ করেন আর ২ টা জিনিস যে আপনি আগস্ট বিপ্লবের পরে আমরা যে আমাদের এক্সপেকটেশনটা কি ছিল? যে ২ টা দল এটা শুধু জামাত এবং বিএনপির জন্য না। আমাদের এক্সপেকটেশন ছিল যে আগের যে পলিটিক্যাল কালচার এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ৫০টা বছর আমরা নষ্ট করেছি। আমরা কি করেছি? আমরা একটা কল্পিত ভূতকে, একটা চেতনার ভূতকে খাওয়ানোর জন্য আমাদের সমস্ত সম্পদ, আমাদের সমস্ত এফোর্ট আমরা নষ্ট করেছি। আপনারা রক্ত মাংসের মানুষের কথা চিন্তা করেন নাই। এখন আমাদের এক্সপেকটেশন ছিল এই রক্ত মাংসের মানুষের নিয়ে রাজনীতি করবেন। আমি দেখেন আমি বারবার বলেছি একটা ওই যে তারেক রহমানের ৩১ দফা ছিল। এটা বিএনপির এবং ছাত্রদলের সম্পূর্ণ ব্যর্থতা। আপনারা এদেরকে এনগেজ করতে পারেন নাই। বিরোধী দলকে এনগেজ করতে পারেন নাই। কেউ সহজ কথা চেতনার কথা বললে খুব সহজ এগুলি ব্রেইনের প্রয়োজন পড়বে না। আর আপনাদের যে এগুলি নিয়ে আপনারা বিতর্ক করেন, হ্যাঁ এটা সম্ভব না। শিবিরে এইটা বলুক, এনসিপি এইটা বলুক। আপনাদের তো বিতর্ক এইখানে নাই। কাজেই এই যে টোটাল সিস্টেমের উপরে আপনি এই কথাগুলি বলতে চান, আপনাকে বলবে সুপার জামাত। যাই হোক জামাত একটু দেশে এখন আমাদের নাম হয়েছে সুপার জামাত। আমার কি সুপার জামাত হওয়ার আসলে প্রয়োজন আছে? আমার কি সাহস নাই? আমি যদি জামাত করতে চাই, আপনারা কি বলতে চান? যারা এইগুলি বলেন তাদের জ্ঞাতার্থে বলছি। আমাদেরকে এই সাহস নাই। জামাতকে যারা করে তারা কি গোপনে করে? হ্যাঁ, তাদের কিছুটা হয়তো কৌশলগত কারণে যখন আওয়ামী লীগ ছিল তাদেরকে ব্যান করা ছিল। এইটাও দেখেন বিএনপি কিন্তু খুব দরদের সাথে দেখে না। বরং তাদেরকে কিভাবে কি করবে, অ্যাটাক করবে, সে অ্যাটাকের উনারা তো আসলে কিসের জন্য করতে হয়েছে? বাধ্য হয়েছে। আর এখন দরকার কি? এখন কি বিএনপিতে সুপা হয়ে ঢোকার দরকার আছে? হ্যাঁ, আমরা ইসলামের কথা বলি, নৈতিকতার কথা বলি। এটাতে যদি সুপা জামাত হয় তাহলে থাকুক না। আর মিনার ভাই কে কি বললো কি যায় আসে? ধরেন আমি যদি আমার না, আমরা তো বদার করি না। হ্যাঁ, আমি যদি আমার কথা ওরা দেখে আপনার কথাও একই একই হবে যে আমার কাছে সবার আগে বাংলাদেশ। কি বিএনপি জি, কি সবার জামাত আগে দেশ। শুধু আওয়ামী লীগ এবং ভারতের জায়গায় আমরা একেবারেই স্ট্রিক্ট। কিন্তু তার আগে বিএনপি জামাত যারা আছে তাদেরকে আমরা চাই যে আপনারা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসেন। আমরা কি ১০ বছর ৫ বছর পর পর কি আমরা আবার রক্ত দিব, গণতন্ত্রের কথা বলবো, সুশাসনের কথা বলবো? আমরা তো গত ১ বছরে দেখছি প্রত্যেকটা জায়গার ভূমিকা তো আমরা দেখছি, তাই না? তো আমরা তো এই পরিবর্তন চাইনি। এবং আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই জাতীয় পার্টি কি পরিমাণ অশ্রদ্ধা পোষণ করে। আমি জাস্ট আরেকটা আমি কদিন আগে এই বক্তব্যটা দেখিয়েছি, আবার একটু দেখাতে চাই আপনি দর্শকদের জন্য। অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে,
কিন্তু এইবার যেভাবে অপমান করছে, এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদেরকে আইনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা হালার পালা বাস্তবায়ন করবে কে? ঠিক আছে, সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি, ভয় দেখে আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানেও না, তাই না? তো সেজন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। তো আপনি দেখেন যে তার যে অশ্রদ্ধা, মানে ছাত্রদের আন্দোলন বা জুলাই বিপ্লব পরবর্তী, এবং তাকে কিন্তু ধরা হয়েছিল কিন্তু অগাস্টের পরে 3রা সেপ্টেম্বর ধরা হয়েছিল। ইত্তেফাকের সাবেক 2 সাংবাদিক এরা যে আসিফ নজরুল টেলিফোন করে তাকে ছেড়ে দিছে, তার নাকি বয়স হচ্ছে, তার নাকি অসুস্থ। তো তার কথায় মনে হয় আপনার অসুস্থ হয় না। তো এরা আপনার ধরেন ওই যে যেহেতু গোলাম কাদের, ডিএম কাদের যে জাতীয় পার্টি এরশাদের ভাই, তিনি যেহেতু ইন্ডিয়ান সিল করে গেছে তার গায়ে, তারা এখন এটা কাউন্সিলের বক্তব্য গত জুলাইয়ের 31 তারিখে বোধ হয় এই কাউন্সিলে ধরেন তারা আবার এক হচ্ছে। তো এই আনোয়ার হোসেন মঞ্জুকে, আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছে হাসিনার যোগাযোগ মন্ত্রী, হাসিনার বোধহয় বিদ্যুৎ মন্ত্রী, হাসিনার একেবারে ঘনিষ্ঠতম সহযোগী। তো আরেকটা জিনিস আমি দেখলাম যে এই আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ের সাথে সাম্প্রতিক সময় বিয়ে হয়েছে হচ্ছে ওই যে চিহ্নিত বেয়াদব নিক্সন চৌধুরী, যে নিক্সন চৌধুরী আর কি। তো নিক্সন চৌধুরীর মতো উনি ওই তার বেয়াদবির মানে প্রভাবটা শ্বশুরের মধ্যে পড়ে গেছে, আমি যেটা দেখতেছি আনোয়ার হোসেন মঞ্জুর যে বক্তব্য। তো এই জাতীয় বক্তব্য দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু তার বিরুদ্ধে 5টা মামলা আছে, কিন্তু 5টা হত্যা মামলার সঙ্গে সে যুক্ত। তো এই হচ্ছে কি অবস্থা, এবং এই জাতীয় পার্টির জন্য আবার বিএনপির প্রেম মানে মানে ও মতলায় পড়তেছে। এই বক্তব্যটা নিয়ে আপনার বক্তব্য জানতে চাই, তারপরে আমি অন্য প্রশ্নে যাব। জি, কনক ভাই, যেটা দেখেন, হ্যাঁ, বিএনপি একটা যেটা বলে সেন্ট্রিস্ট দল, একটা এক ধরনের মডারেট পার্টি, হয়তো ইসলামের দিকে বা তারা ওইভাবে পলিসিটা হয়তো পছন্দ করে না। তারা হয়তো তৈরি করতে পারে জাপার মতো, হয়তো তাদের পছন্দ থাকে আইডিওলজি বা তাদের ওই নৈকট্যের কারণে। কিন্তু এটা যদি থাকে, আপনাদের উচিত ছিল যে হ্যাঁ, এটা থাকতেই পারে, যে কোনো পলিটিক্যাল পার্টির থাকতে পারে। তো আপনারা বিশেষ করে যারা ইসলামপন্থী দল, তাদের প্রতি এক ধরনের পলিসি, সেটা আপনি ভিন্ন মত প্রকাশ করতেই পারেন। এই জন্য আপনাদের প্রয়োজন ছিল যে হ্যাঁ, আপনারা একটা ধীরে ধীরে তৈরি করেন, এনসিপি বা অন্যান্য ধরনের অনেক কিছুই তো আছে, সেগুলো আমাদের সাজাতে হবে। সেই একই জাতীয় পার্টি, একই আওয়ামী লীগকে নিয়ে যেতে হবে, সেটা তো নাই। আর আরেকটা, অনেকেই যে প্রশ্নটা করেন, তাহলে এদের একটা বিরাট সংখ্যক মানুষের কি হবে, সেগুলি নিয়ে তো আপনি সেই আইডিওলজিকে এস্টাবলিশ করতে পারেন না। তারা ধীরে ধীরে চলে যাবে। আপনি দেখেন আমেরিকায় যে ওদের তো স্বাধীনতার যুদ্ধ কিন্তু অনেকটা আমাদের মতে বা আরো ছিল। ওখানে কিন্তু যারা স্বাধীনতার বিরোধী ছিল, এটা আপনারা একটু খেয়াল রাখেন বা একটু করে দেখেন, তাদেরকেও কিন্তু এইরকম নিগ্রহ বা ইয়ার ভিতর দিয়ে যেতে হয়েছে। প্রথম জেনারেশনকে ওইভাবে মাফ করে নাই। তা আমরাও তো সেটা হয়েছে, আমাদের তো ফার্স্ট জেনারেশন চলে গেছে, তাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে অনেককে। আবার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটা কি আমেরিকা কি এখন কি আপনি কি চিহ্নিত করতে পারবেন কাদের কোন জেনারেশনের মধ্যেই ছিল? এরা মিশে গেছে, এরা বিভিন্ন যারা দেশের ভিতরে যে রাজনৈতিক দলগুলি আছে এগুলির সাথে মিশে গেছে। এটা বাংলাদেশেও হবে। কাজে আপনি যদি এখন মনে করতেছেন যে গ্রুপটা না, তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করে রাখতে হবে, তাহলে আমেরিকা ভুল করেছে। ওরা কি আমাদের আপনার চেয়ে আসলে গর্দভ নাকি ওরা? দেখা এখন যে জিনিসটা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি অবশ্যই, কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে, আওয়ামী লীগের ফ্রেন্ড আছে, সত্যি ওদের জন্য খুব খারাপ লাগে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মোটামুটি থানা লেভেল এরিয়ার মধ্যে ছিল। ওরা যখন ফোন করে তখন খুব খারাপ লাগে, কিন্তু এই লোকগুলো আসলে কিছু করে না, ও ভালো ছিল। এখন এদেরকে তো আপনাকে স্পেস অন্যভাবে, হয়তো ফার্স্ট জেনারেশন যেভাবে হচ্ছে আমি বলছি, ওদের হয়তো সম্ভব হবে না। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরা আসবে বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, এটা ন্যাচারাল এতে আসবে। কিন্তু আপনি এখনই যদি যারা টোটাল আলপ্রিট যারা, এদেরকে যদি নিয়ে আসেন, এটা তো সহ্য হবে না, কেউ সহ্য করে না, আমেরিকাও করে নাই, এমনকি বাংলাদেশে আপনারাও। আমরা যেটা আছে, বাংলাদেশে যে 2 জন মিনিস্টার ছিলেন, তারা সবচেয়ে সৎ ছিলেন, তারপরে আমরা সহ্য করি না। আমরা বলতে পারি টোটাল বাংলাদেশ, ওনাদের দিকে একটা নেগেটিভ ধারণা ছিল, এটা স্বাভাবিক, এটা ওনাদেরও মানতে হবে। কিন্তু পরবর্তী জেনারেশনকে আপনারা যে অনেকে বেশি চিন্তিত হয়ে পড়ছেন, এদেরকে আমরা কিভাবে সলভ করবো, হ্যাঁ, এটা অটোমেটিকলি ওরা আসবে সেকেন্ড থার্ড জেনারেশনে, কিন্তু আওয়ামী লীগ নামে না, জাতীয় পার্টি নামে না, এই 14 দলের বদমাইশদের মতো নামে নাই, আজকে যে
কি কি অশ্রাব্য ভাষা চিন্তা করেন। সে একটা পত্রিকার সম্পাদক ছিল, একজন বিখ্যাত ব্যক্তির ছেলেও। এদের যদি মুখের এই ভাষা হয়, আমরা আসলে এদেরকে আমাদেরকে আবার পুনর্বাসন করতে হবে, এদেরকে ছাড়া আমরা অচল হয়ে পড়বো। কাজে বিএনপি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, এই আম ও ছালা দুইটাই হারাবেন না। যে আপনারা আগে নিজের যে আগে ক্ষমতায় আসবেন সেটা এনশিওর করেন। এখনই যদি মনে করেন বিরোধী দল হবে সেটাও ঠিক করে আসতে চান, তাহলে কিন্তু আম ও ছালা দুটোই চলে যেতে পারে। এটা বলে রাখলাম একটু। রাইট। না, এবং ধরেন যে আমরা তো মানে আগের অনেক সিদ্ধান্ত দেখেছি, রং সিদ্ধান্ত। ধরেন 18 সালের যেই মধ্যরাতে নির্বাচনের পরে বিএনপির 5 জন সংসদে গেছে না, যোগ দিচ্ছে না, এটা তো একজনের বৈধতা দেয়া। তখন বলা হয়েছিল কৌশলগত কারণে আমরা যোগ দিচ্ছি। তো ভাই তোমার কি কৌশল আমরা এত বছরেও বুঝি নাই আসলে। 18 পরে 25 পর্যন্ত কি কৌশলগত কারণে উই ডোন্ট নো। কনক ভাই, এখানে একটু আপনাকে কারেক্ট করি। ওই সময় কিন্তু বিএনপি সেটা চায় না, বিএনপিকে বাধ্য করা হয়েছে, ওনাদেরকে কিন্তু স্যাক করা হয়েছিল। পরে কিন্তু এটা দেখেন যে আপনি ওনাদেরকে বাধ্য করা হয়েছে, বিএনপিকে বাধ্য করেছে, মানে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। এখন ধরেন ওই 5 জন যদি যোগও দিত, বিএনপি থেকে বের হয়ে যেত, বিএনপির কি ক্ষতি হতো? বরং আপনি এই যোগটা দিয়ে, মির্জা ফখরুল বাদে যে 5 জন যোগ দিল, এটা দিয়ে আপনি ওই 18 নির্বাচনের বৈধতা দেন। এবং আপনি যখন এখন কিছু বলতে যাবেন তখন বলা হয় যে আরে ভাই এটা তো বিএনপি তো পার্লামেন্টে ছিল, সেইটা আপনারা অবৈধ বলেন কি? তো এই যে মানে আপনি যখন বৃহত্তর অ্যাসপেক্টে ভাববেন, তবে হ্যাঁ, গত 16 বছরে বিএনপির সাকসেস হচ্ছে ওইখানে যে শত প্রলোভন বা শত চাপের মধ্যেও বিএনপিকে ভাঙতে পারে নাই। এই ইউনিটির জায়গাটা, ওইটা কনসার্ন। হ্যাঁ, এটা একটা কনসার্নের জায়গা ছিল। হ্যাঁ, এটার কৃতিত্ব কিন্তু তারেক রহমান সাহেবের, কারণ উনি 10,000 মাইল দূরে বসেও দলের একেবারে ইউনিয়ন থেকে ইয়ে পর্যন্ত চেইনটাকে মেনটেন করার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাই যে ডাকসু নির্বাচন বোধহয় একদিন পরে 8 তারিখে, আজকে তো বাংলাদেশে 8 তারিখ রাত পোহালে 9 তারিখ বোধহয়। তো ডাকসু নির্বাচনে অনেক আশঙ্কার কথা শুনছি। এটা ভণ্ডুল। আমি অবশ্যই ডাকসু নির্বাচন নিয়ে খুব মনোযোগী ছিলাম না, আমি কোনো এপিসোড করি নেই, কোনো আলোচনা করি নেই। কিন্তু ধরেন এক ধরনের বিশাল টানাপোড়েন দেখছি। স্টুডেন্টদেরকে কোনো জায়গা থেকে ভয় দেখানো হচ্ছে ভোট না দেওয়ার জন্য। কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা দেখলাম বলছেন যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলাটে মানে রাজনৈতিক আবহাওয়া তৈরি করার চেষ্টা চলছে। তো সব মিলিয়ে ডাকসু নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, বা আপনি কি মনে করেন? হ্যাঁ কনক ভাই, আমি অনেকটা আপনার মতোই। এই ডাকসুটাকে আসলে আমি কোনো একটা পার্টির সাথে হতে চাই না। ওভারঅল আমি যেটা দেখতে চাচ্ছি যে এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এটা হয়তো আমাদের জন্য একটা ফার্স্ট স্টেপ আমাদের ইয়ের জন্য। তো এখানে যদি ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, এনসিপি আছে, আমার যেটা ছিল যে আমাকে যদি পার্সোনালি বলে, আমি মনে প্রাণে চাই যে সবার মাধ্যমে এটা এককভাবে কেউ না এসে, তাহলে হয়তো সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে। এটা আমার যেটা কামনা ছিল যে একটা সবার মাধ্যমেই আসুক, যাতে এককভাবে কেউ না হয়। আমি জানি না এটা হয়তো হবে না এখন, হয়তো যেরকম আছে, কারণ জেনজি প্রজন্ম কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি সচেতন, এটা কিন্তু আপনি খেয়াল রাখতে হবে। এখানে যে কয়েকটা জিনিস এখানে হতে পারে যে এটা যদি মনে করেন হওয়ার জন্য, যে যেটা শুনতে পাচ্ছি যে একটা দল হয়তো এরা পাস করে যেতে পারে, অন্যান্য দলের ভিতরে একটা অনীহা বা কিভাবে বন্ধ করা যায়, কিন্তু ওনারা এটা জানেন না, ওনারা একটা ট্র্যাপে পড়বেন। আজকে মনে করেন যে ডাকসু নির্বাচন এমন নাই যে ডাকসু নির্বাচনে যারা পাস করবে, আপনাদের আবার বলছি, এরকম হয় না যে তারাই সরকার গঠন করবে, এটা হয় না, এটা এত সহজভাবে হয় না। কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু আপনারা যদি এই আতঙ্কে থাকেন যে ডাকসু নির্বাচন হলে পরবর্তী সময় কাজে যেভাবে হোক এটা বন্ধ করি, আজকে আপনারা এটা বন্ধ করবেন। আপনারা একটা অশুভ শক্তি আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো আপনাদেরকে সহযোগিতা করবে, ডাকসু নির্বাচনটা বন্ধ করে দেন। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ইলেকশন? তখন তো এটা উল্টাশ্রিত হবে। আচ্ছা, আপনারা যেটা বন্ধ করে দেন, সেই অশুভ শক্তি এখন যাদেরকে আপনারা মানে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করতে যাচ্ছেন, তারা কিন্তু সেই একই কাজ করবে, কিন্তু আপনারা সেই ট্র্যাপে। এখন দেখেন, এটা কিন্তু খুব একটা ইয়ের ভিতর চলে যাচ্ছে জাতি। এখন এগুলি বলবে কে? আপনি যদি বলতে চান আপনাকে বলবে গুপ্ত জামাত, কিন্তু ভাই আমাদের এটা বলতেই হবে। আর যে মিনার ভাই ধরেন আমার ইয়েটা ছিল যে মানে দীর্ঘ ধরেন 15-16 বছর পরে একটা ডাকসু হলো একটা নির্বাচন। তো আমি চাই যে ধরেন শিক্ষার্থীরা তাদের মতো করে ভোট দিক, মানে আমার দ্বারা প্রভাবিত হওয়ার কিছু নাই, আপনার দ্বারাও প্রভাবিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা এই জন্য আমাদের বলাও ঠিক হবে না। ভালো মনে করো, তুমি যাকে ভালো মনে করো
সেটা করো। এবং আমার যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে ধরেন যারা ক্যান্ডিডেট তাদের যে বক্তব্য তাদের যা সবকিছু খুব মানে আমরা একটা সময় ধরেন ডাকসু নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ, মানে ডাকসু নিয়ন্ত্রণ করতো বহু কিছু, কিন্তু ওরকম দৃঢ় নেতৃত্ব কিন্তু তৈরি হয়নি, কিন্তু কোনো দলেরই তৈরি হয়নি। এখন আপনি হয়তো ভালো পড়াশোনা করেন, আপনি হয়তো জানেন, আপনি হয়তো মানে বক্তৃতার মঞ্চে বা আলোচনার টেবিলে আপনি হয়তো উড়াই দিতে পারেন, বাট সেটা এক জিনিস, নেতৃত্ব কিন্তু আরেক জিনিস। বাগ্মিতা এক জিনিস, নেতৃত্ব আরেক জিনিস। সেই জায়গাটায় ধরেন এখন স্টুডেন্টদের উপরে ছেড়ে দিতে হবে। ৩৯,০০০ শিক্ষার্থী, আমরা চাই যে সবাই তাদের মতো করে ভোট দিক, কারণ তাদের যে মেধা যোগ্যতা জেনজি প্রজন্ম, আমরা তাদের উপর আমরা দেখতে চাই, ইটস টেস্ট কেস, আমরা দেখতে চাই যে আসলে মানে কি ভাবনা আমাদের এই ইয়াং জেনারেশনের এই মুহূর্তের ভাবনা, তাই না? আমি এইভাবে দেখছি আর কি। না এটা আপনি একটা সুন্দর বলছেন, এটা একটা টেস্ট কেস হতে পারে ইভেন ফর দা বিএনপি। আমি জাস্ট একটু খোলাসা করে বলি। এখন মনে করেন বিএনপি তাদের কিছু পলিসি আছে, কিছু ন্যারেটিভ আমরা দেখছি। এখন এই ন্যারেটিভ গুলি আসলে পাবলিক কিভাবে নিচ্ছে সেটা কিন্তু একটা টেস্ট হয়ে যেতে পারে এই ডাকসু নির্বাচনটা। ওখান থেকে ওনারা কিছুটা ধারণা পাবেন, হয়তো অনেক কিছু যেগুলি আছে, ওই যে কথাটা বললাম যে চেতনার একটা ব্যবসা ছিল, এখন যাই হোক এটা নিয়ে আবার বললে হবে। এটা আমি যেহেতু টেস্ট কেসে, বিএনপিও সেটা দেখে নিতে পারে লোকজন এটা কিভাবে খাচ্ছে। এখন যদি মনে করেন নির্বাচনে এটা করে ভালো হয়ে যায়, কাজে এটা তারা ধরে রাখবে। আর যদি মনে করেন এটাতে এক ধরনের ব্যাকফায়ারিং তারা ফিল করে, তাহলে এটা আবার কানেকশন করে নিতে পারবে। কাজে এটা একটা সুন্দর হতে পারে। কাজে যেভাবেই হোক এই নির্বাচনটা যেন হয়, এটার জন্য সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সমাজ যারা আছেন, এটা আমাদের জন্য শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য না, সারা জাতির জন্য একটা কি বলবো, একটা টেস্ট কেস। এটাকে আমরা যেভাবে হোক সাকসেসফুল করব। এখানে অন্য কিছু যেন চিন্তা ভাবনা না করা হয়। এটা করলে কিন্তু আমরা ওই যে আরেকটা মানে ওই অধপতন থেকে আমরা আর রক্ষা পাবো না। হয়তো এটা হয়ে গেলে হয়তো জাতীয় নির্বাচনও কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। আপনারা যারা মনে করতেছেন এটাকে আমরা করে ফেলবে, পরবর্তীটাও কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। কাজে এখনো হুঁশ ফেরান, শত্রুতা করেন, প্রতিদ্বন্দ্বিতা, আমি বলি প্রতিদ্বন্দ্বিতা করেন, শত্রুতা নয়। রাজনৈতিক প্রতিপক্ষ মানেই শত্রু নয়। এই জায়গায় আমাদের ফিরতে হবে। সেটা আপনার অনেকের কাছে যতই তিক্ত লাগুক, বিএনপি জামাতকে যতই ঘৃণা করুক, জামাত বিএনপিকে যতই ঘৃণা করুক, কিন্তু আমাদের এই জায়গায় আসতে হবে। তা না হলে হয়তো বা আমার কাছে মনে হয় যে জেন জি প্রজন্ম, নতুন প্রজন্ম যেটা আসছে, এটা কাউকেই করবে না। এই জন্য হয়তো আপনি দেখেছেন যে লাস্ট সার্ভেটা হয়েছে, 48% কিন্তু এখনো আনডিসাইডেড। 4 কোটি নতুন ভোটার, আমরা জানি না তারা কিভাবে বিহেভ করবে। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রো ভিসি নিয়োগের জন্য তার নিজের ছেলে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, হয়তো বিএনপি পন্থী একজন ভদ্রলোক। এখন দেখেন যে আপনি মনে করতেছেন যে আপনার ছেলেই যে আপনার কথা শুনবে, আপনি বিএনপি আছেন বা আপনি জামাত আছেন, আপনার ছেলে আপনার কথা শুনবে, সেটা নাও হতে পারে। কাজেই সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই হুঁশটা ফিরিয়ে আনেন। শত্রুতাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা নিজের জন্য ভয়ঙ্কর হতে পারে। আপনারা তো ভুলেন নাই, এখন যে জিনিসটা হয়েছে জানি না, এখন আপনারা দেশের ভিতর থেকে অনেকেই খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন, আমরা তো আসতে পারি নাই, আপনি পারেন নাই, আমি তো কন্টিনিউয়াস হুমকি পেয়েছি। আমি একটু ভীতু মানুষ মনে হয় একটু বেশি, আপনারা তো ফাইট করে এসেছেন, আমি আপনাদেরকে দেখে আর পরে সাহস করি নাই যে হুমকি ছিল। কাজে ওই একই পরিস্থিতিতে যেন আমরা না পড়ি। আরেকটা জিনিস এখানে কনক ভাই আজকে বলে দিই, দেখা যাচ্ছে যে গুটি কয় মানুষ শুধু সাফার করেছে, এবং সাফার করেছে জিয়া ফ্যামিলি। এটা আপনাকে বলতে হবে। ম্যাডাম জিয়া, তারেক রহমান এবং তার ভাই মারা গেছেন, কিন্তু আসলে একই অবস্থা হবে। আবার যদি নতুন করে কোনো ১/১১ সৃষ্টি হয়, আবার নতুন করে ৫ই আগস্ট সৃষ্টি হয়, ভিকটিম হবে মাত্র কয়েকজন, বাকিরা হয়তো বা আমি জানি না এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন, তারা সামহাউ দে ম্যানেজ ইট উইথ ইচ আদার। হয়তো দেখা গেল ওই যে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের সময় ওই যখন ছিল হয়তো বিএনপি ম্যানেজ করেছে, আবার বিএনপির সময় সেই একই, তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এটি স্পষ্ট হয়ে পড়েছে। তখন দেখা গেছে যে এমনকি এটা বললে হয়তো অনেকে রাগ করবেন যে স্থায়ী কমিটি বা বড় ওখানে মিটিং হয়েছে, দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটা ডিজিএফআই এর কাছে চলে গেছে। কাজে তখন থেকেই ছিল আন্ডারস্ট্যান্ডিংটা, যে আজকে নতুন তা না, এটা আগে থেকেই ছিল, সেটা আর কি কন্টিনিউশন। কাজে তারেক রহমান 16 বছরে বিএনপির আন্দোলন সফল না হওয়ার পেছনে দলের ভেতরের গুপ্তচর্যাই দায়ী। দল একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই এটা মানে নিতেই এটা ধরেন স্থায়ী কমিটি থেকে এটা মানে অন্যান্য নেতার কাছে পৌঁছানোর আগে এটা গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে।
এটা ভারতের রয়ের কাছে চলে গেছে। জি। সেখান থেকে তারা পরবর্তী অ্যাকশন প্ল্যান মুহূর্তের মধ্যে তারা তৈরি করে দিয়েছে, তাই না? তো এগুলো যদি বিএনপি না 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 কনক ভাই, এখানে একটু আপনি একটু সুযোগ নিচ্ছে, যেটা হয়তো জনাব তারেক রহমানের প্রতি একটা আমাদের একটা আবেদন যেটা থাকবে, যে যে জিনিসটা হয়েছে হয়তো আপনি পুরো পরিস্থিতি বুঝতে পারছেন, আগে থেকে জানেন আমাদের যে বেশি ওয়াকিবহাল, তা আমাদের যে এক্সপেকটেশন, যে আমাদের যে প্রত্যাশার জায়গাটা, সেটাকে ধরতে চেষ্টা করেন। আমরা এমন চাই না একই ধরনের মিনিস্টার, আপনার ক্যাবিনেট কি হবে আপনি ঠিক করেন। আমরা সেই ব্যাংক লুটারদের আর দেখতে চাই না। আমরা প্রতিবাদ করবো, সে যেই হোক, যত শক্তিশালী হোক। কাজে আমাদেরকে আপনারা যতই চুপা জামাত বা কি জানি গুপ্ত জামাত বলেন, আমাদের মুখ বন্ধ হবে না, কারণ আমাদের আসলে চাওয়ার কিছু নাই। আমরা আগেও চাই নাই, হাওয়া ভবনকে চোখেও দেখি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবো না। আমরা আমাদের কথা বলবো। কাজে না, আপনাদের প্রতি অনুরোধ। জি। এবং ধরেন যে যত চোর বাটপাত গুলা ছিল আর কি, ধরেন এস আলম থেকে শুরু করে ওরিয়ন ফরিয়ন যা যা ছিল, সব তো বড় বড় নেতারা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছে। এবং আপনি ইয়ে করতেছেন, কেউ 50,000 টাকা চাঁদা নিচ্ছে, 1 লাখ টাকা চাঁদা নিচ্ছে, 5 লাখ চাঁদা নিচ্ছে, সে বহিষ্কার হয়ে যাচ্ছে। তো বড় চোর ছোট চোরে বহিষ্কার করতেছে, বুঝছেন না? এই হচ্ছে কাহিনী আর কি। তো এগুলা দুর্ভাগ্যজনক। মানে মানে আমি না হাই কমিটির সঙ্গে যুক্ত কমপক্ষে 10 জনের নাম বলতে পারবো। তারা কোথায় কি করছে এই তালিকা আমাদের কাছে আছে। বড় বড় কথা আমাদের সঙ্গে বললে হবে? তোমরা কি সেই চোখ রাঙানো সেই 2001-এর রাজনীতি আছে এখন? যে তোমাদের কিছু বললে তুমি আমাদের খাই ফেলবা, আমি তোমাদের বলবো না কিছু, আমি তোমার কাছে কিছু চাই, তোমার কাছে কোনো ব্যবসা চাই, তোমার কাছে কোনো ধান্দা চাই, আমি চাই না তো ভাই। আমার হ্যাঁ, এদেরকে এরা হচ্ছে গুপ্ত জামাত। হ্যাঁ, আমরা কন্টিনিউ করবো, আমরা গুপ্ত জামাত হিসেবেই থাকবো। দরকার পড়লে বুকের মধ্যেও লিখে রাখবো যে গুপ্ত জামাত, এবং আমরা এই কথাগুলি বলবো। আমার চোরে খাবে, এটা আওয়ামী লীগের মতো না। ওই মনে করছে 2001 আছে আর এখন, বুঝছেন তো? ওই এক না 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 না, এখন এটা নেই। 2001 সালের রাজনীতি এখনো চলমান আছে আর কি। আপনি চোখ রাঙাবেন, আপনি ধমক দিবেন, আপনার ক্যাডার আছে, আপনার অমুক বাহিনী আছে, আমরা তোরে ডরাই রে বেটা, তোরে আমি ডরাই না, আমরা ডরাই তোদেরকে, বাদ দেন। তো আরেকটা প্রসঙ্গে আমরা বেশি লম্বা করতে চাই না। সার্বিকভাবে কি আপনি বলছিলেন যে একটা 111-2 এর মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। আপনি যদি দেখেন যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুরো পৃথিবীর কাছে ধরেন বাংলাদেশের যে অবস্থা, যেটা 28 অক্টোবরে হয়েছিল, যে মৃতদেহের উপরে যেই জামাতের কর্মীদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে 111-এর পথ সুগম করেছিল। তারপরে আপনি যদি দেখেন যে গতকালই হাটহাজারীতে ওয়াহাবি সুন্নি সংঘর্ষ লেগে গেছে। কি হয়েছে? ফেসবুকে কি নাকি একটা পোস্ট দিচ্ছে, ওইটা নিয়ে লেগে গেছে, 144 দিতে হয়েছে। ডাকসুকে নিয়ে এক ধরনের আশঙ্কার কথা আছে। তো একটি মহল, বিশেষ করে ধরেন ডক্টর ইউনূসের যে ব্যর্থতা, মানে ডক্টর ইউনূস তো আসলে ধরেন আমরা তো ডক্টর ইউনূসকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলাম, এবং ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েও কিন্তু আমরা বেকায়দায় পড়ছিলাম যে এরা নির্বাচিত সরকার চায়, এরা নির্বাচন চায় না, এরা এই এরা ওই, কত কথা শুনছি, তাই না? এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূস একেবারে আনপ্যারালাল একটা কি বলবো, মানে দায়িত্বহীন সমর্থনের পরে ডক্টর ইউনূসের সেই ক্যারিশমা ওনার নাই, আসলে ওনার সেই দক্ষতাই নাই, উনি ভেরি মাচ ইনক্যাপাবল। এতদিন আমরা যেটা বুঝতে পারছি, উনি বাংলাদেশের সেনা নেতৃত্বের উপরই ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার এক সরকার, ইউনূস এক সরকার, ইউনূস জড়ায় ওয়াকারে। ইউনূস সাহেব জেনারেল হাফিজের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে বঞ্চিত অফিসারদের জন্য, জেনারেল ওয়াকার এখানে বাহার ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে না কাজ। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আপনি কিভাবে অ্যাসেস করেন? মানে কেউ যদি নির্বাচন ভণ্ডুল করে আওয়ামী লীগের একটা কি বলবো রিফর্ম আওয়ামী লীগকে আনতে চায়, একটা সর্বদলীয় নির্বাচন ইনক্লুডিং আওয়ামী লীগ চায়, তো সেই জায়গাটায় বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কি হবে, বা আপনার পর্যবেক্ষণটা কি সার্বিক পরিস্থিতি? কনক ভাই, এটা কিছুটা আনফরচুনেট। আমাদের কিছু ইনস্টিটিউশন আছে, আপনি হয়তো জানেন, কিছুদিন আগেও এই ব্যাপারে আমি একটা কলামও লিখেছিলাম, যে এইগুলিকে আসলে বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। কিন্তু এটা তো আসলে দায়িত্বটা সেই ইনস্টিটিউশনের নিজের ভিতর থেকে আসতে হবে, যে আমরা আদালতকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। কিন্তু আদালত এমন কিছু কাজ করতে পারবে না যেটা মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করে। একইভাবে যে এই ইনস্টিটিউশনগুলিরও কাজ, তারপরে আমি এখনো বলবো, যেটা আমি এই ইনস্টিটিউশনের শক্তিতে বিশ্বাসী, বা তাদের যে একটা ডিসিপ্লিন, এটাতে বিশ্বাসী। আপনারা যারা আছেন, এমন কোন উদ্যোগ না, ওয়ার্ল্ড কিন্তু ইজ টোটালি ডিফারেন্ট। আপনারা দেখেছেন হয়তো, আমি বিএনপির প্রতি আমার অনেক একটা দরদ ছিল, কিন্তু যখন দেখি একটা উল্টাপাল্টা শুরু করেছে কিছু কাজ, আমি মুখ খুলেছি। এরা আমার মতো অনেকেই করবে।
সবাই কিন্তু ওই যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কিছু মানুষ নেতৃত্বের আশায় বা কিছু পাওয়ার আশায় করে, কিন্তু সাধারণ মানুষগুলি যে কোনো দল হোক, সেটা বিএনপি হোক, যেটা জামাত হোক, তারা কিন্তু সে একটা ভালোবাসা থেকে তাদের উপর একটা এক ধরনের এক্সপেকটেশন যে এরা এই জিনিসগুলি আমাদের জন্য এনশিওর করবে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের যে অর্থনৈতিক জীবনে এইগুলি এনশিওর করবে। এবং এইটা যদি না পায়, তখনই তাদের ভিতর সেই হতাশাটা সৃষ্টি হয়। কাজেই এই যে যে ইনস্টিটিউশনগুলি যারা ধরে আছেন, ওখানে কিছু ব্যক্তি আছেন, আবার অনুরোধ করব, আপনারা এমন কিছু মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আগে একটা জায়গা থেকে মিডিয়াকে আপনারা সহজেই কন্ট্রোল করে ফেলতেন, এখন কিন্তু অনেক জায়গা, অনেক আউটলেট সৃষ্টি হয়েছে। ইনফরমেশন এখন এত বেশি, মানে আপনি যেন আসল এই কাহিনী কেউ ঢাকতে পারেন না, আপনার যত ইন্টেনশন থাকুক এটা পারবেন না। কাজেই সবার প্রতি যেটা আমার অনুরোধ থাকবে, আপনারা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত কেউ নিবেন না। আমি আগে সন্দেহ করতে চাই না, আমি বেনিফিট অফ দ্য ডাউট আপনাদের এই ইনস্টিটিউশন যারা আছেন এখনো দিতে চাই, কিন্তু এমন কিছু করেন না কারণ আপনারা দেখছেন এটা সামাল দিতে পারবেন না, হজম করতে পারবেন না। এক হলো গ্লোবালি কিন্তু মানুষ আর আগের চেয়ে সচেতন, ইটস নট ইন ফেভার। আপনি বলেন সামরিক শাসন বলেন, বন্য শাসন, এই জন্য আমি আসলে সম্ভাবনা দেখি না। সত্যিকার ভাবে আপনাকে বলি, এটা কখনোই হবে না। আমরা অনেক সময় যেন আতঙ্ক সৃষ্টি না করি, এটাও কিন্তু ক্ষতির কারণ হতে পারে। আপনি হয়তো বলে দিলাম, কাজে আমাদেরও যারা আমরা কথায় বলি আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত। যে আমি যে এই কথাটা বলছি, বিশেষ করে যে যত বড় হয়েছেন, আল্লাহ সেটাই করেছে, অনেকেই পার্সোনালি এমন হয়ে গেছে যে এক একটা ইনস্টিটিউশন একটা মিডিয়ার চেয়ে অনেকে শক্তিশালী হয়ে পড়েছে। কাজে আপনাদের উপর কিন্তু সেই দায়িত্বের যে অনুভূতি এটাও বর্তায়। এমন কিছু বলা যাবে না, মনে করেন যদি সেনাবাহিনী এখনো কোনো ভাই আপনাদের হয়তো বা কিছুটা আপনারা আমার সাথে ভিন্ন মত বা করতে পারেন, এখনো কিন্তু সেনাবাহিনীকে এগুলিকে ধরে রাখতে হবে। যদি দরকার পড়ে এখানে যারা আছেন, এসব বাহিনীতে যারা আছেন, কাউকে আপনি প্রোটেক্ট করতে পারবেন না। সে যদি আসলে অপরাধ করে থাকে একজন মানুষের জন্য বা দুজন মানুষের জন্য, আমরা জানি এক ধরনের ভালোবাসা থাকে বা এই ধরনের, আপনি নিজেকেও কিন্তু বিতর্কিত করে ফেলবেন। এটা প্রয়োজন নাই। তাদেরকে আইনের হাতে সোপর্দ করেন বা তাদেরকে যদি হোক না, এগুলি হয়তো বলার দরকার নেই, আপনি বাইরে পাঠিয়ে দেন। তো না দেশটাকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই, অবশ্যই বিচারের সম্মুখীন হতে না হবে। না না আমি বলি আমি বলি পাঠিয়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যে অনেকে পেয়ার করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন যে মানে 15 থেকে 25 জন এই নাম্বার, মানে সেনা কর্মকর্তাদের মধ্যে, তারা এই এই বিচারটাকে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্টের অভিযোগ এনে ভণ্ডুল করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে সিভিল অপরাধের জন্য বিচার তারা নিজেরা করবে, তারা তাদেরকে সিভিল কোর্টের কাছে দিবে না। তো এটাতে কিন্তু সেনাবাহিনীর ভেতরে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ জেএনজির যে প্রভাব সেটা সেনাবাহিনীর নতুন কর্মকর্তা, জুনিয়র অফিসার, মিড লেভেল অফিসার এবং সৈনিকদের মধ্যে কিন্তু বিরাজিত। সো আপনি তাদেরকে উপেক্ষা করে আপনি কিছু করবেন, এটা কিন্তু আরেকটা জটিলতা তৈরি করবে। মানে এটা আসলে বুঝতে হবে, এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে মনে করেন আগে এক সময় এটা সম্ভব ছিল না, কোনো মিডিয়া, কোনো সুশৃঙ্খল বাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। কিন্তু এখন মিডিয়ার চেয়েও আরো কিছু শক্তিশালী আউটলেট ব্যক্তিগত পর্যায়ে সৃষ্টি হয়ে গেছে। তাদের কথা শুনে আপনাদের মিলিটারি অফিসারদের মধ্যে অনেকে এখন কথা বলা শুরু করেছেন, আপনার এখানে অনেকেই আসেন। তো এখন যে এই কথাগুলি আপনারা থামাতে পারবেন না, এবং এইটাই কিন্তু ফোর্সের ভিতরে, এটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এই চিন্তাধারার সাথে আপনাকে এখন নতুন ভাবে করতে হবে, যে আপনাদের যে কোনো তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন, এগুলি ভাবতে হবে। আগে এরকম ছিল না। কাজে এই ঝুঁকিটুকু, এই রিস্কটুকু নিয়ে জাতিকে নিজে বিপদে পড়বেন, জাতিও বিপদে পড়বে, তাই না? এখন সবকিছু ট্রান্সপারেন্ট হইতে বাধ্য, ইটস এ গুড সাইন। কাজে এমন কিছু করেন না। জি, এমন সবার প্রতি অনুরোধ, আমরা এই দেশটা আমাদের সবার, কেউ যদি ভুল করে থাকে তার হয়তো সাজা হবে। একজন দুইজনের জন্য পুরা বাহিনীকে, পুরা দেশকে বিপদে ঠেলে দেওয়া, এটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না। কাজেই যারা এইগুলিতে আছেন আর কি, জড়িয়ে গেছেন বা ইমোশনাল ইনভলভমেন্ট হয়েছে, এটা থেকে বের হয়ে আসেন। এটা আমাদের বিশেষ অনুরোধ। প্রতিষ্ঠানে আপনার এই কথাটাকে যদি এক লাইনে জেনারেল ওয়াকারের ভাষায় বলি, নো ইফ নো বাট ফুল স্টপ। বুঝছেন তো? না না না, এটা যাই হোক, আমাদের উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ আমি কোন রকমের চরম বরং হবে না আর কি, চরম বরং মেনে নেওয়া হবে না আর কি। নির্বাচন বানচাল, অস্থিতিশীল পরিবেশ তৈরি, মানে কাউকেই যারা দেওয়া হবে বাংলাদেশের জনগণ, তাই না? রাষ্ট্রের আরেকটা, জি বলেন কনক ভাই, যে আপনি ওই যে প্রসঙ্গটা টানলেন, বিশেষ করে এই ব্যাপারে আমাদের একটু হইতে হবে।
যে বিভিন্ন জায়গায় যে আমি প্রথম বলবো যে আমাদের যে এক ধরনের মব কালচার, আপনি জানেন আমাদের এলাকায়, জাস্ট এটা হয়তো আমাদের স্থানীয় সংবাদে আমি দেখেছি, আমাদের ত্রিশাল এলাকায় একটা চোর শুধুমাত্র মসজিদে যেয়ে ঘড়ি চুরি করেছে। আপনি চিন্তা করেন, মব এসে মানে তাকে পুরাদমে পিটাইতে পিটাইতে পুরাদমে মিনার ভাই, আমি মেরে এখানে ফেলছে। একটা কারেকশন দিই। এখন এটার নাম হচ্ছে মব। আপনি যদি গণপিটুনি হুম। নামে একটা সার্চ দেন হ্যাঁ, জি। ইয়েতে গুগলে, আপনি দেখবেন যে গত 15 বছরে গণপিটুনিতে কয়েকশো মানুষ মারা গেছে গত 15 বছরে। মানে এটা ছেলে ধরা সন্দেহে, চোর সন্দেহে, নানা সন্দেহে, অর্থাৎ মানুষ আহ, ক্ষোভের বহিঃপ্রকাশে তাকে পেটাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ সে জানে যে তাকে যদি আমি থানায় দিই, তার লোকজন এসে টাকা দিয়ে ছড়াই নিয়ে যাবে। তাকে যদি আমি কোর্টে দিই, কোর্টের থেকে সে জামিন নিয়ে বের হয়েছে আবার একই কাজ করবে। ধরো এটা হচ্ছে আইনের শাসনহীনতার একটা বহিঃপ্রকাশ। মানুষ আস্থা রাখতে পারছে না। এটা হতাশা একজন আস্থা না থাকলে মানে ইনস্টিটিউশনের এবার প্রতি এটাকে যদি নাম দেওয়া হচ্ছে মব। এবার এটাকে নাম দেওয়া হচ্ছে মব। হুম, কিন্তু ধরেন বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশৃঙ্খলা আমরা অতীতের মানে পৃথিবীর ইতিহাসে দেখি, সেই জাতীয় কোনো বিশৃঙ্খলা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই কিন্তু। এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না কিন্তু। না না এটা আমি বলছি, আমি মব বলতে ওই যে আপনি যেটা বললেন যে গণপিটুনি, এটাকে আমাদের একটু কন্ট্রোল করতে হবে, এটা অবশ্যই। অবশ্যই আরেকটা যে অবশ্যই। জিনিস হয়েছে যে হ্যাঁ, আর ওই যে আপনার যে ঘটনাটা ঘটেছে লাশকে পুড়িয়ে ফেলা, এটার ভিতরে আমার মনে হয় যে আমাদের আলেম সমাজ ও তাদেরও একটা দায়িত্ব রয়েছে এই জিনিসগুলি মানুষকে বোঝানো, একটু বললেই যেন আমরা ওখানে ওই যে গণপিটুনি বা এই ধরনের কোনো কাজ না করে ফেলি। আর এটা তো ইসলামে অবশ্যই আপনার হেফাজতে ইসলামে একটা কিন্তু সুন্দর বিবৃতি দিয়েছে, ওটাকে কিন্তু আমরা কেউ পড়ি না বা ওই হাইলাইট করি না। বিশেষ করে আমাদের ইসলামফোবিক মিডিয়া এবং ব্যক্তিত্বগুলি যদি দেখেন, তারা কিন্তু ওটাকে হাইলাইট করেছে। আরেকটা যে জিনিস হলো ওর যে কুকীর্তি, এখন এটা আসে, আমি এটাকে ঘৃণা করি, তারপরে কেন সৃষ্টি হয়ে গেছে সেটাও আপনাকে দেখতে হবে। সে নিজেকে আমি মাহাদি বলে দাবি করেছে। এখন চিন্তা করেন, আপনি কিছুদিন আগে আমাদের সুশীল না, সমাজ ওই না, মিনার রবীন্দ্র ভাই, সঙ্গীত। না মিনার হ্যাঁ। ভাই, ধরেন আমি যদি আজকে বলি যে আমি ইমাম মাহাদি, এটা ভাই হুম, এটার জন্য আমি দায়ী থাকবো? এটাতে ভাই কার কি? মানে কেউ যদি না কেউ কিন্তু যদি নিজেকে এটা বলে যে এটা আমি পীর সাহেব, কনক ভাই, না আমি আমি জাস্ট আপনাকে আপ সূত্রটা ধরাই দিই যে এরকম জি, বহু কাহিনী বাংলাদেশের বহু জায়গায় আছে। এবং এটা নিয়ে, এই হুম, ঘটনাটা নিয়ে আমি যে জায়গাতে বলছি যে এই ঘটনাটা নিয়ে প্রায় 7-10 দিন ধরে কিন্তু বিভিন্ন মিটিং সমাবেশ চলছিল। বিএনপির নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জামাতের নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। প্রশাসন কি হুম, পারতো না যে এটা ওকে ফাইন? প্রশাসন কি পারতো না যে এই ওই মাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, যেহেতু এটা একটা ইনসাইটমেন্ট ক্রিয়েট করতেছে, ওটা তো প্রশাসনই এটা সমাধান করে দিতে পারতো যে না এইভাবে দেয়া যাবে না, হ্যাঁ, কাবার করা যাবে না, কারণ এটা ধর্মপ্রাণ মানুষকে ক্ষুব্ধ করছে, তাকে ইনসাইটমেন্ট ক্রিয়েট করতেছে। ওইটা না করে প্রশাসন সহ এই রাজনৈতিক দলগুলো চেয়েছে এরকম একটা ঘটনা ঘটুক। পেছনে কে আছে সেটাও তো আমরা এখনো জানি না। পেছনে গোয়েন্দা সংস্থা আছে কিনা, অন্য কেউ আছে কিনা। কারণ পুরো পৃথিবীর কাছে বিষয়টা হচ্ছে যে মানুষ কবরের থেকে লাশ তুলে সে লাশকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের ক্যারেক্টারের সঙ্গে যায় না কিন্তু। আমি এটা এটা বলতে চাচ্ছি। আর ধরেন ভাই, কে না নিজেদের না ঘোষণা করলো, কে নিজেদের নবী ঘোষণা করলো, তাতে ভাই তোমার কি রে ভাই? তোমার মানে কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে এটার দায়িত্ব নিয়ে তোমারে মারতে হবে? বলেন না কোন না ধর্মকে ওইটাই আপনাকে ওই কথাটা আপনি যেটা হ্যাঁ, আপনি বলে ফেলছেন যে আমি ওই কথাটাই বলছি। মনে করেন এই ধরনের ঘটনা যখন ঘটবে, এখন আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা আপনার যে ধরনের চিন্তা ভাবনা, একজন সাধারণ মানুষ সেই পর্যায়ে নাই, তাকে মানে এক্সাইট করা বা এই খুব সহজ হয়। কাজে এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল। এমনকি যদি আপনি ইউকে তে দেখেন, ওখানে কিন্তু ব্লাসফেমি ল নামে একটা আইন রয়েছে। এটা কিসের জন্য? এটাকে কন্ট্রোল করার জন্য। এটা জানে এক ধরনের এই ধরনের বান্দর বান্দরি এগুলি সব জায়গায় আছে। এই শয়তানগুলি অহেতুক ধর্মকে ঠুকাঠুকি করবে। এখন এদেরকে কন্ট্রোল করার জন্য সব সমাজেই কিন্তু কিছু নির্দিষ্ট এই সমস্ত আইন রয়েছে। এখন বাংলাদেশের এটা দায়িত্ব ছিল ওই যে আপনার যে প্রশাসনের এখানে একটা ব্যর্থতা, আপনি যে সন্দেহের কথা বলছেন এটাও হতে পারে। এরা সবকিছু অ্যারেঞ্জ করেছে যে এই ধরনের কাজ করলে তাদের জন্য এটা সুবিধা হবে, এবং কাজেই যারা এগুলি করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যে এইগুলি করেন না, এগুলি মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। আপনারা সাকসেসফুল হবেন না, নিজেদের ঝুঁকিতে ফেলবেন এবং দেশটাকে আরো ঝুঁকিতে ফেলবেন। এবং মিনার ভাই, এই ঘটনায় হেফাজতের একাংশ এটা নিন্দা জানিয়েছে, জামাতও নিন্দা জানিয়েছে, কিন্তু জামাতের যারা লোকালি নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমরা জানি না। বিএনপির কোনো বিবৃতি দিয়েছে কিনা এখন আমি পাইনি। এনসিপি বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। জেলা প্রশাসনের যে ব্যর্থতা, সেই ডিসি, এসপি
বা স্থানীয় যারা দায়িত্ব মানে অবহেলাই বলবো, যারা সিদ্ধান্ত নিতে পারেনি, তাদেরকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে কিনা আমি জানি না। সো তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘটবে। তো মিনা ভাই, আজকাল আমরা লম্বা না করি, আপনার শেষ মন্তব্যটা শুনি আমরা অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ, কনক ভাই, যে জিনিসটা আমরা আসলে বলতে চাচ্ছি যে আসলে দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। আসলে এই কথাটা আমরা শুধু মুখে বলি, কাজে লাগাই না। এখন সময় এসেছে, আপনাদের সবার প্রতি অনুরোধ, আমরা যেন দলের চেয়ে দেশটাকে বড় করে দেখি। এই দেশটা থাকবে, দল হয়তো একদিন থাকবে না, কিন্তু এই দেশটা থাকবে। কাজে এই দেশটাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন একটু বাসযোগ্য করে যেতে পারি, সবার প্রতি এই অনুরোধ রেখেই আজকে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মিনা রশিদ। আশা করি আপনিও ব্যস্ত, আসলে আমিও একটু অমনোযোগী হয়ে পড়ছি নানা কাজে। তারপরেও চাই যে নিয়মিতভাবে আপনি যোগ দিবেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই, আলোচনা শুনতে চাই। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় করে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বাংলাদেশকে নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি আবারও কিছু ভুল পথে হাঁটছে, জামাত ভুল পথে হাঁটছে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থান পরবর্তী, একটি বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ যেন ক্রমশ